হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টিনটিনস ক্লাসেস। আজকে আমরা আমাদের সেশন ওয়ানের যে লজিক্যাল রিজনিং চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই চ্যাপ্টার্সগুলো আর এস আগরওয়ালের বইয়ের সেকেন্ড পার্টটাতে আছে। আর এস আগরওয়ালের যে ভার্বাল আর নন ভার্বাল রিজনিং বইটা আছে তার যে পার্ট টু সেইটাতে লজিক্যাল রিজনিং ব্যাপারটা আছে। এইখানে আমরা চারটে চ্যাপ্টার মেনলি ডিসকাস করব আজকে, এবং এই চারটে চ্যাপ্টার থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এবং এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসপিরেন্টরা ভুল করে। তার একটাই কারণ, এইগুলোর পেছনে যে লজিকটা আছে সেই লজিকটা অনেকেই বুঝতে পারে না, এবং বুঝতে পারলেও খুব লাইটলি নেয় তারা। তো সেই হিসেবে এগুলো ভুল হয়। এবং প্র্যাকটিস করতে কিন্তু খুব একটা সময় লাগে না এই চ্যাপ্টার্সগুলো, বিকজ আমাদের আর এস আগরওয়ালের বইতে দেয়ার আর অ্যাম্পল এক্সাম্পলস which can be practiced, and this thing can be mastered very easily. নাও ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে এখানে সেটা হচ্ছে যে এই যে প্রবলেম সেটগুলো দেয়া আছে এই চ্যাপ্টার্সগুলোতে, তোমাকে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের যে কটা প্রবলেমস দেয়া আছে সব কটা প্রবলেমস খুব তাড়াতাড়ি করে সলভ করে নিতে হবে। ইনিশিয়ালি ইউ উইল বি মেকিং মিস্টেক্স, maybe none of the problems you will be able to clearly mark, but don't get disheartened, because you know that practice makes perfect. তো তোমাকে চ্যাপ্টার্সে প্র্যাকটিসটা করে যেতে হবে, এবং কিছুটা রিস্ক এই ধরনের প্রশ্নের থেকেই থাকে। তার কারণ হচ্ছে, আমি বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে একই প্রশ্নের উত্তর একটা বইতে একরকম আর একটা বইতে আরেক রকম আছে। বাট if you know the logic behind, if you can understand how to solve this kind of problems, then it will be very easy for you to understand and to mark the correct answer, provided the question is of moderate difficulty. খুব টাফ হয়ে গেলে এই কোশ্চেনগুলো জেনারেলি একটু রিস্কি হয়ে যায় সলভ করতে। যাই হোক, আমরা প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই প্রথম চ্যাপ্টারটাতে আমরা আসছি। এইখানে প্রথম চ্যাপ্টারটা আমি বলছি স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন। স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, প্রথমে তোমাকে এখানে একটা প্রবলেম সেট দিয়ে দেবে, এবং মানে একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দেবে, এবং দুখানা কোর্স অফ অ্যাকশন তোমাকে দেয়া থাকবে, কোর্স অফ অ্যাকশন 1, কোর্স অফ অ্যাকশন 2। এবার এই কোর্স অফ অ্যাকশন এই দুটোর মধ্যে কোনটা তোমার ফলো করবে স্টেটমেন্টকে, সেইটাই তোমাকে বার করতে হবে। এটাই হচ্ছে মানে প্রবলেম থাকে তোমার সামনে। তো স্টেটমেন্ট তোমার যেটা দেয়া আছে সেটাকে তুমি প্রবলেম স্টেটমেন্ট বলা হয়ে থাকে। এটা একটা প্রবলেম থাকে জেনারেলি, এবং তার সলিউশন হিসাবে দুটো কোর্স অফ অ্যাকশন স্টেটমেন্ট থাকে। আমার কোর্স অফ অ্যাকশন স্টেটমেন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়তে হবে, এটা হলো প্রথম শর্ত। একটা মানে দুটোকে একসাথে পড়া চলবে না, মানে প্রত্যেকটা পড়ে তোমাকে বিচার করতে হবে। মনে রাখতে হবে এই জিনিসগুলো, যে যে সলিউশনটা অফার করা হচ্ছে সেটা যেন শর্ট টার্ম সলিউশন হয়, মানে লং টার্ম সলিউশন হলে হবে না। মানে কোনো ঘটনা 50 বছর বাদে গিয়ে তার প্রবলেমের সলিউশন হবে, এরকম সলিউশন কিন্তু আমরা নেব না। এই ধরনের ক্ষেত্রে যেটা বলে দেয়া আছে তোমার প্রবলেম স্টেটমেন্টে সেটাই তোমাকে করতে হবে। শর্ট টার্ম সলিউশন থাকবে, কোনো রকম পার্সোনাল ওপিনিয়ন তুমি দিতে পারবে না। এই প্রবলেম সলভ করতে গিয়ে তুমি আরেকটা প্রবলেমে তুমি আসতে পারবে না, আরেকটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। সলিউশন তোমার রিয়েলিস্টিক হতে হবে, এবং প্রবলেমের সাথে ডাইরেক্টলি রিলেটেড হতে হবে।
ফুললি সলভ হতে পারে, পার্শিয়ালি সলভ হতে পারে, এবং পার্মানেন্ট সাস্টেনেবল সলিউশন, এইখানে তোমাকে জোর দিতে হবে, ঠিক আছে? মানে সলিউশনটা যেন পার্মানেন্ট হয়, এবং ইট শুড নট বি ইললজিক্যালি সাউন্ড। হ্যাঁ, মানে এর পেছনে কোনো লজিক নেই, সেই ধরনের যেন না হয়। তো যেমন ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই এইখানে, সেইটা হচ্ছে যে স্টুডেন্ট অফ এ স্কুল অফেন মিসবিহেভস উইথ টিচার্স অ্যান্ড ফেলো স্টুডেন্টস। মানে স্টুডেন্ট অফ এ স্কুল অফেন মিসবিহেভস উইথ টিচার্স অ্যান্ড ফেলো স্টুডেন্টস, এটা হলো প্রবলেম স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে কোর্স অফ অ্যাকশন হিসেবে হি শুড বি পানিশড ফিজিক্যালি, আর 2 নম্বর বলা হচ্ছে হি শুড বি রাস্টিকেটেড ফ্রম স্কুল। দেখো, হি শুড বি পানিশড ফিজিক্যালি, এই স্টেটমেন্টে তুমি যদি দেখো, এইটা কিন্তু তোমার একটা ইলিগাল সলিউশন অ্যাট ফর প্রেজেন্ট স্টেজ, কারণ বর্তমানে তুমি স্টুডেন্টকে ফিজিক্যালি পানিশমেন্ট দিতে পারো না, সুতরাং এইটা কিন্তু ইলিগাল সলিউশন, তো সেই হিসেবে সেটা বাদ হয়ে গেল। দ্বিতীয় বলছে হি শুড বি রাস্টিকেটেড ফ্রম স্কুল। এবার হি শুড বি রাস্টিকেটেড ফ্রম স্কুল করলে সে যদি আবার একটা স্কুলে ভর্তি হয়, তাহলে কি সে মিসবিহেভ করবে না? তা তো না। তো সেই হিসেবে এইটা কিন্তু তোমার প্রবলেমের সলিউশন হলো না, ইট ইজ অ্যান ইললজিক্যাল সলিউশন। সো বোথ দ্য কোর্স অফ অ্যাকশন আর রং এই ক্ষেত্রে, ঠিক আছে? যেমন ধরো তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে কোম্পানি এক্স ইজ ইনকারিং হিউজ লস ডিউ টু মেনি কম্পিটিটর্স ইন দ্য মার্কেট। Company X is incurring huge loss due to many competitors in the market. এটা হলো প্রবলেম স্টেটমেন্ট। সলিউশন হিসাবে বলা হচ্ছে কোম্পানি শুড অফার হিউজ ডিসকাউন্ট টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। আরেকটা হচ্ছে কোম্পানি শুড স্টাডি ইটস কম্পিটিটর, দেয়ার প্রোডাক্টস অ্যান্ড মেথডস। প্রথম যে কোর্স অফ অ্যাকশন বলা হয়েছে কোম্পানি শুড অফার হিউজ ডিসকাউন্ট টু অ্যাট্রাক্ট কাস্টমার্স, এইটা কিন্তু তুমি করতে গেলে যে মানে তোমার প্রোডাক্ট যদি ইনফিরিয়ার কোয়ালিটি হয়, এবং মানে তুমি এটা অ্যাজামশন একটা তুমি টেনে আনছো, পার্সোনাল ওপিনিয়ন, যেখানে বলছো ভাবছো যে তুমি যদি ডিসকাউন্ট দাও তাহলেও তোমার ইনফিরিয়ার প্রোডাক্টটা কিন্তু লোকে নেবে, হুইচ ইজ নট ট্রু। তো সেই হিসেবে কোম্পানি শুড স্টাডি ইটস কম্পিটিটর, দেয়ার প্রোডাক্ট অ্যান্ড মেথডস, এইটা কিন্তু একটা তোমার সলিউশন, পসিবল কোর্স অফ অ্যাকশন হতে পারে, যেইটা তোমার প্রবলেমটাকে সলভ করবে। যে কোম্পানি এক্স ইজ ইনকারিং হিউজ লস, তার মানে কোম্পানি যদি তার কম্পিটিটরদের স্টাডি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সলিউশনটা আসতে পারে। সুতরাং সেকেন্ড যে সলিউশন দেয়া, সেকেন্ড যে কোর্স অফ অ্যাকশন দেওয়া আছে সেটাকেই ফলো করতে হবে। আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেরকম ধরো প্রথমটা আছে যেটা মেনি কেসেস অফ কোলেরা ওয়ার রিপোর্টেড ফ্রম এ নিয়ার বাই ভিলেজ। 1 নম্বরটা বলছে দ্য কোয়েশ্চেন শুড বি রেজড ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দেখো, এই কোর্স অফ অ্যাকশনটা করে যে তোমার সমস্যাটা সমাধান হবে সেইটা কিন্তু না। এইটা আমরা আগে যেটা প্রথম যেটা বলছি যে শর্ট টার্ম সলিউশনটা আমাদের দেখতে হবে, নট লং টার্ম। তো সেই হিসেবে এ টিম অফ ডক্টর শুড বি রাশ টু দ্য ভিলেজ, এইটা কিন্তু তোমার শর্ট টার্ম সলিউশন এবং পারফেক্ট সলিউশন, যে এই কলেরার যে কেসেসগুলো ভিলেজে সেটাকে যাতে কমানো যায়। তো এইখানে আমি কিছু প্রবলেম সেট তোমাদের দিয়েছি, সেইগুলো তোমরা নিজেরা দেখতে পারো পড়ে। এইটার আমি যে সলিউশন হবে সেই সলিউশনগুলো তোমরা যদি না পারো, সেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে আমি এটাকে দিয়ে দেবো। যেমন ধরো পিপল রিসাইডিং ইন সাম ট্রাইবাল এরিয়াজ আর ফার ফ্রম এডুকেশন। হ্যাঁ, তো তাহলে ট্রাইবাল এরিয়া এডুকেশনের উন্নতির জন্য কি করা যাবে, কি করা হবে? একটা হচ্ছে স্কুলস ফর চিলড্রেন্স অ্যান্ড অ্যাডাল্ট শুড বি ওপেন দেয়ার। This is good because this course of action is appropriate, because স্কুল যদি তুমি ওখানে প্রতিষ্ঠা করো তাহলে ডেফিনেটলি এই যে স্টেটমেন্টের যে প্রবলেমটা দেয়া আছে সেই প্রবলেমটার সমস্যার সমাধান হবে। 2 নম্বর যেটা আছে সোশ্যাল ওয়ার্কার শুড বি এন্ট্রাস্টেড উইথ দ্য জব অফ এডুকেটিং দেম। Now, this cannot be a possible course of action. Reason being, এইটা কিন্তু তোমার প্রবলেমের কোনো সলিউশন না, কারণ
সোশ্যাল ওয়ার্কারদেররা জেনারেলি এডুকেশনের জন্য তারা থাকে না, এবং এটা এটা একটা ফ্যাক্ট। এবং এখানে তুমি পার্সোনাল ওপিনিয়ন একটা করছো যে সোশ্যাল ওয়ার্কারদের দিয়ে এই কাজটা সাকসেসফুল হবে, তার মানে ট্র্যাডিশনাল যে সিস্টেম, দ্যাট ইজ দ্য স্কুলিং সিস্টেম, এটাকে তুমি অস্বীকার করছো। সুতরাং এখানে কিন্তু 2 নম্বরটা হবে না, 1 নম্বরটা হবে। তো এই রকমভাবেই জিনিসগুলো আছে, তুমি খুব ক্লিয়ারলি যদি এগুলোকে ফলো করো তাহলে কিন্তু এই জিনিসগুলো তুমি ইজিলি করতে পারবে। যেমন ধরো, তার পরের যে এক্সাম্পলটা আছে, সিবিআই রিসিভস দ্য কমপ্লেন্ট অফ অ্যান অফিসার টেকিং ব্রাইব টু ডু দ্য ডিউটি হি ইজ সাপোজ টু। তো এইটা হলো তোমার প্রবলেম স্টেটমেন্ট। এবার এর কি কোর্স অফ অ্যাকশন হবে সিবিআই এর ক্ষেত্রে? সিবিআই শুড ট্রাই টু ক্যাচ দ্য অফিসার রেড হ্যান্ডেড অ্যান্ড দেন টেক এ স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট হিম। অ্যান্ড 2 নম্বর যেটা আছে, সিবিআই শুড ওয়েট ফর সাম মোর কমপ্লেন্টস অ্যাবাউট দ্য অফিসার টু বি শিওর অ্যাবাউট দ্য ম্যাটার। দেখো, এইখানে 2 নম্বর যে কোর্স অফ অ্যাকশন আছে সেইটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে যে একটা ইনসিডেন্ট অফ ব্রাইব, সেটাই কিন্তু সাফিসিয়েন্ট টু টেক অ্যাকশন। হ্যাঁ, তার মানে সেটাই কিন্তু একটা অফেন্স। তাহলে সেই হিসেবে 1 নম্বরটা কিন্তু হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত সে তার অফেন্সটা প্রুভড হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যাবে না। কিন্তু যদি সিবিআই ভাবে যে আরও বেশি কমপ্লেন্ট আসুক তারপর আমরা অ্যাকশন নেব, দ্যাট শুড নট বি এ সলিউশন। সুতরাং প্রবলেম মানে কোর্স অফ অ্যাকশন যে 1টা আছে সেইটা ফলো হবে, কিন্তু 2 নম্বরটা ফলো হবে না। তো এইভাবে আমি আরও কিছু তোমাদের কাজ দিয়ে রেখেছি, যাতে তোমরা এই কটা করলেই তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটা তোমার সুবিধে হয় কাজ করতে। তুমি পরীক্ষায় মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলো এলে পারবে। দেখো, এই চ্যাপ্টারগুলো নিয়ে তোমার খুব একটা সময় তুমি দিতে পারবে না, তার কারণ এইগুলো জাস্ট দেখে যাওয়া, এবং তোমার যে পেপার 4 আছে সেইখানে এই ধরনের প্রশ্ন এলে যাতে তুমি স্ট্যান্ডার্ড ডিফিকাল্টির যে প্রশ্নগুলো আসছে সেগুলো এলে তুমি যাতে করতে পারো, তারই অবজেক্টিভ হচ্ছে এইগুলো। তো সুতরাং তুমি এইগুলো একটু দেখে নেবে। তো এগুলো একটুখানি করার চেষ্টা করবে। দিস আর ভেরি ইজি, অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ দিস স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন ইজ সলভড, তুমি এগুলো পারবে। আরও কিছু স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন আইডিয়াল প্রবলেম আমি দিয়েছি, সেইগুলো তুমি স্ক্রিনটাকে পজ করে তুমি এইগুলো পড়ে দেখে করতে পারো। এরপর আমি যে চ্যাপ্টারটায় যাচ্ছি সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ব্যাপারটা যেটা আছে এটা খুব মজার জিনিস। এখানে একটা মানুষ স্টেটমেন্ট একটা দেয়, সেটা তোমার প্রবলেম স্টেটমেন্টে থাকে, আর 2খানা অ্যাজাম্পশন তোমার দেয়া থাকে, অ্যাজাম্পশন 1, অ্যাজাম্পশন 2, এবং তোমাকে বলতে হয় কোন অ্যাজাম্পশনটা ইমপ্লিসিট অ্যাজাম্পশন। এই কাজটা করতে গেলে তোমাকে পুরো জিনিসটা পড়বার পর সেকেন্ড টাইম তোমাকে প্রথমে অ্যাজাম্পশন পড়তে হবে, ঠিক আছে? অ্যাজাম্পশনগুলো আলাদা আলাদা করে পড়বে, মানে দুটো যে অ্যাজাম্পশন দেবে সেই দুটোকে কিন্তু মেশাবে না। প্রথম অ্যাজাম্পশনটা পড়লে, তারপর আবার স্টেটমেন্টটা পড়লে, আবার দ্বিতীয় অ্যাজাম্পশনটা পড়লে, তারপর আবার স্টেটমেন্টটা পড়লে। এইভাবে অ্যাজিউম করে নেবে অ্যাজাম্পশনগুলো তুমি রাত্রির বেলা পড়েছো। হ্যাঁ, মানে ওভারনাইট রাত্রিবেলা ভেবে অ্যাজাম্পশনগুলো করলে এবং তারপর ঘুমিয়ে পড়লে, পরের দিন সকালে উঠে তুমি কি সেই স্টেটমেন্টটা দেবে যে স্টেটমেন্টটা লেখা আছে? সুতরাং অ্যাজাম্পশনটা কিন্তু আগে, স্টেটমেন্টটা পরে। এইভাবে তুমি যদি ভাবো তাহলে কিন্তু তোমার স্টেটমেন্ট অ্যাজাম্পশনের প্রবলেমসগুলো তুমি করতে পারবে। তাহলে এইখানে কিন্তু দেখতে হবে স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশনের মধ্যে যেন একটা লজিক্যাল সম্পর্ক থাকে। এখানেও তুমি কোনো পার্সোনাল ওপিনিয়ন টানতে পারবে না, কোনো ইম্যাজিনেশন, পসিবিলিটিস, ফিলিংস আনতে পারবে না। কিন্তু অ্যাবসলিউট ট্রুথ বা ফ্যাক্ট যেগুলো আছে, যেটা যদি নাও বলে দেওয়া থাকে তোমার অ্যাজাম্পশনে, তাহলেও কিন্তু সেগুলোকে তুমি নিতে পারবে। আর অ্যাজাম্পশনগুলো
যে অ্যাজামশনগুলো করা হচ্ছে সেই অ্যাজামশনগুলো কিন্তু তোমাকে স্টেটমেন্টের মধ্যে ইনক্লুডেড থাকতে হবে। যেরকম ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ দেয়ার ইজ নো প্লেস অ্যাট অফিস টু পার্ক দ্য কার, দেন পার্ক ইউর কার ইন মল অ্যান্ড ওয়াক টু অফিস। এইটা হচ্ছে স্টেটমেন্ট। আমি আবার বলছি, ইফ দেয়ার ইজ নো প্লেস অ্যাট অফিস টু পার্ক দ্য কার, দেন পার্ক ইউর কার ইন মল অ্যান্ড ওয়াক টু অফিস। এইটা তোমার হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট। এর পেছনে যে অ্যাজামশনগুলো আছে তার প্রথম অ্যাজামশনটা হচ্ছে মল টু অফিস ইজ ওয়াকিং ডিস্টেন্স, এটা হলো অ্যাজামশন 1। অ্যাজামশন 2 হচ্ছে দ্য অফিস ডাজ নট পারমিট ইটস গেস্ট টু পার্ক কার ইন ইটস ক্যাম্পাস। দেখো, মল টু অফিস ইজ ওয়াকিং ডিস্টেন্স এই অ্যাজামশনটা করা হয়েছে বলেই কিন্তু বলা হচ্ছে যে আপনি মলে কারটা পার্ক করুন এবং অফিসে হেঁটে আসুন। সুতরাং মল টু অফিস ওয়াকিং ডিস্টেন্স না হলে কিন্তু এই স্টেটমেন্টটা করা হতো না। রাত্রিবেলা তুমি ভেবেছিলে যে মল টু অফিস একটা ওয়াকিং ডিস্টেন্স, সেই জন্যই সকালবেলা উঠে তুমি এই স্টেটমেন্টটা দিয়েছো। তো সুতরাং 1 নম্বর অ্যাজামশনটা কিন্তু কারেক্ট অ্যাজামশন বা ইমপ্লিসিট অ্যাজামশন। 2 নম্বর যে অ্যাজামশনটা করা হয়েছে, দ্য অফিস ডাজ নট পারমিট ইটস গেস্ট টু পার্ক দ্য কার ইন ইটস ক্যাম্পাস, এইটা কিন্তু আমাদের স্টেটমেন্টে কোথাও বলা নেই। স্টেটমেন্টে কিন্তু গেস্ট বা এমপ্লয়ি এইটা নিয়ে কোনো রকম আলাদা করে কিছু বলা হয়নি, সুতরাং এই অ্যাজামশনটা কিন্তু হবে না। আমি যেটা বারবার বলছি যে অ্যাজামশনটা কিন্তু তোমার স্টেটমেন্টের মধ্যে লুকোনো থাকতে হবে। যেরকম ধরো আবার এই তার আগের যে পার্টটা আছে, তার আগে আমি যেটা বলেছি অ্যাবসলিউট ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এর একটা এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি। ধরো আমি তোমাকে বললাম যে উই উইল মিট টুমরো অ্যাট লাঞ্চ, আমি শুধু এটা বললাম, ঠিক আছে, উইল মিট টুমরো অ্যাট লাঞ্চ, তুমি বললে ঠিক আছে। এইবার আমি যদি প্রথম অ্যাজামশনটা বলি যে তো আমরা দুজনেই লাঞ্চ টাইমটা জানি, এইটা কিন্তু হবে তোমার ঠিক অ্যাজামশন। তার কারণ হচ্ছে যে উই উইল মিট টুমরো অ্যাট লাঞ্চ বলে দিলাম, এবার লাঞ্চের সময়টা তার মানে কি আমি ধরে নিলাম তুমিও জানো, তুমিও ধরে নিলে আমি জানি, ঠিক আছে, সুতরাং এইটা কিন্তু অ্যাজামশন হবে। আর দ্বিতীয়টা হচ্ছে বোথ নোজ অ্যাবাউট লাঞ্চ ভেনু, মানে আমরা দুজনেই লাঞ্চ ভেনু সম্পর্কেও জানি, লাঞ্চের টাইম সম্পর্কেও জানি, সেই জন্যই কিন্তু আমরা বললাম যে উইল মিট টুমরো অ্যাট লাঞ্চ, ঠিক আছে। তার মানে কিন্তু এখানে দুটো যে অ্যাজামশন হলো, এই দুটো অ্যাজামশনই কিন্তু তোমার কারেক্ট। এইরকম আমি কিছু এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি, সেইগুলো তুমি একটু দেখে নিতে পারো। যেমন ধরো এখানে আছে ইউ মাস্ট লার্ন টু রেফার টু ডিকশনারি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড রাইটার, এটা একটা অ্যাডভাইস দিল, এ অ্যাডভাইস দিল বিকে, ইউ মাস্ট লার্ন টু রেফার টু ডিকশনারি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড রাইটার। দেখো দুটো অ্যাজামশান আছে, অনলি রাইটার্স রেফার টু ডিকশনারি, এই অনলি শব্দটা থাকলেই কিন্তু তোমাকে একটুখানি স্কেপটিক্যাল হয়ে যেতে হবে এই অ্যাজামশনটা নিয়ে, এইটা কিন্তু হবে না। তার কারণ এখানে কেবলমাত্র রাইটাররাই ডিকশনারি দেখে, এইটা কিন্তু স্টেটমেন্টে বলা নেই কোথাও, সুতরাং এই অ্যাজামশনটা কিন্তু হবে না। আর 2 নম্বর যেটা আছে যে অল রাইটার্স গুড অর ব্যাড রেফার টু ডিকশনারি। এবার দেখো এইখানে দুটো রাইটারের কথা বলা হয়েছে, গুড রাইটার এবং ব্যাড রাইটার, আবার আমার স্টেটমেন্টে কিন্তু ব্যাড রাইটার নিয়ে কিছু বলা হয়নি, সুতরাং এই অ্যাজামশনটাও কিন্তু তোমার হবে না। সুতরাং তোমাকে স্টেটমেন্টের সঙ্গে অ্যাজামশনের একটা কানেকশান থাকতে হবে, তোমাকে আগে অ্যাজামশনটা পড়তে হবে, তারপর তোমার স্টেটমেন্টটা পড়তে হবে। যেমন ধরো তোমার এই লাস্ট যে এক্সাম্পলটা দিয়েছি, এইটাতে দেখো ইফ ইউ ওয়ান্ট টু গিভ এনি অ্যাডভার্টিজমেন্ট গিভ ইট টু দ্য নিউজ পেপার এক্স, এ টেলস বি, ঠিক আছে। এবার এখানে দুটো অ্যাজামশন আছে, বি ওয়ান্টস টু পাবলিসাইজ হিজ প্রোডাক্টস আর নিউজ পেপার এক্স হ্যাজ এ ওয়াইড সার্কুলেশন। দেখো বি ওয়ান্টস টু পাবলিসাইজ হিজ প্রোডাক্টস, এইটা রাত্রিবেলা এ যদি ভাবে তবেই কিন্তু এই স্টেটমেন্টটা দেবে, কিন্তু এখানে কিন্তু মানে বি যে পাবলিসাইজ করবেই এইটা কিন্তু তোমার স্টেটমেন্টে নেই। স্টেটমেন্টে দেওয়া আছে ইফ ইউ ওয়ান্ট টু গিভ এনি অ্যাডভার্টিজমেন্ট, এটা যদি বলা হতো অ্যাজ ইউ ওয়ান্ট টু গিভ দ্য অ্যাডভার্টিজমেন্ট, মানে আমি ধরে নিচ্ছি তুমি অ্যাডভার্টিজমেন্ট দেবে, তাহলে কিন্তু আমি অ্যাজামশন 1টাতে আসতাম। কিন্তু এখানে যেহেতু একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু অ্যাজামশন 1টা তোমার খাটবে না। আর 2 নম্বরটা যেটা বলা আছে নিউজ পেপার এক্স হ্যাজ এ ওয়াইড সার্কুলেশন, এইটা কিন্তু হবে, তার কারণ হচ্ছে এটাকে রাত্রিবেলা ভেবেই কিন্তু এ সকালবেলা বিকে বলেছে,
যে এক্স নিউজ পেপারটা ভালো এবং এক্স নিউজ পেপারে অ্যাডভার্টিজমেন্ট দেওয়া যেতে পারে। সুতরাং বুঝতে পারছো যে তোমাকে কিন্তু আগে অ্যাজামশনটা দেখে নিতে হবে, তারপর তুমি স্টেটমেন্টটা বিচার করবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাকে বিচার করতে হবে। তোমাদের সুবিধের জন্য আমি এখানে আরও কিছু স্টেটমেন্ট অ্যাজামশনের প্রবলেমস দিয়ে দিয়েছি, এইগুলোকে তোমরা করবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে তোমরা এইগুলো সলিউশন নিয়ে আলোচনা করতে পারো। আরও কিছু প্রবলেম দেওয়া হয়েছে স্টেটমেন্ট অ্যাজামশনে। এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট আর্গুমেন্ট চ্যাপ্টার। স্টেটমেন্ট আর্গুমেন্ট চ্যাপ্টারে তোমার একটা স্টেটমেন্ট দেওয়া থাকে অ্যাজ ইউজুয়াল এবং আর্গুমেন্ট দেওয়া থাকে দুখানা, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2। জেনারেলি আর্গুমেন্ট 1-এ ইয়েস, আর্গুমেন্ট 2-তে নো, এই দুটো মানে আর্গুমেন্ট দেওয়া হয়, মানে একটা স্টেটমেন্টে ইয়েস এবং নো। অনেক সময় দুটোই ইয়েস দেওয়া হয়, অনেক সময় দুটোই নো দেওয়া হয়। তোমাকে জানতে হবে, তোমাকে বলতে হবে কোন আর্গুমেন্টটা স্ট্রং, কোন আর্গুমেন্টটা উইক আর্গুমেন্ট। তার জন্য আমি একটা টেবিল বানিয়েছি, এই টেবিলটা তোমরা একটু খেয়াল রাখতে পারো যে স্ট্রং আর্গুমেন্ট কী কী কারণে হতে পারে। তোমার যদি সিকিউরিটি অফ নেশন, ডেভেলপমেন্ট অফ কান্ট্রি এগুলো থাকে তাহলে তোমার ডেফিনেটলি সেই আর্গুমেন্টটা স্ট্রং হবে। ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, কোনো ফ্যাক্ট বেসড এক্সপিরিয়েন্স বেসড কথাবার্তা যদি কেউ বলে, সুপ্রিম অথরিটি থেকে যদি কোনো ইনস্ট্রাকশান আসে, মানে ধরো সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এইগুলো হচ্ছে স্ট্রং। এডুকেশনাল ডেভেলপমেন্ট নিয়ে যদি কথাবার্তা বলা হয় তাহলে সেই আর্গুমেন্টগুলো স্ট্রং হয়। মরাল, এথিক্স এগুলো যদি থাকে তাহলেও সেই আর্গুমেন্টগুলো স্ট্রং হয়। সুতরাং স্ট্রং আর্গুমেন্টের কিন্তু একটা বেসিক ক্যারেক্টার আছে। ইন শার্প কন্ট্রাস্ট উইক আর্গুমেন্ট যেগুলো আছে সেখানে তুমি দেখে নিতে পারো যে তোমার যদি কোনো অ্যাজামশন করো, পার্সোনাল ওপিনিয়ন নিয়ে আসো, কম্প্যারিজন করো, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে দুটোর মধ্যে কম্প্যারিজন করছো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বাই ডিফল্ট উইক আর্গুমেন্ট হয়ে যাবে। ইমোশনাল স্টেটমেন্ট দেয়া থাকে, ওভার এক্সাজারেশন হয় কোনো ব্যাপারে, তো সেই হিসাবে এইগুলো কিন্তু ডাইরেক্ট তুমি বাতিল করে দেবে উইক আর্গুমেন্ট হিসাবে। আমি একটা থাম্ব রুল দিয়েছি, এটা তোমরা ফলো করতে পারো। এই যে রেড কালারের শব্দগুলো আছে, ইচ, নাথিং, এভরি, অল, অনলি, এই 5টা শব্দ যদি তোমার আর্গুমেন্টের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সেই আর্গুমেন্টটা বাই ডিফল্ট উইক আর্গুমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই স্ট্রং আর্গুমেন্ট আর উইক আর্গুমেন্ট সম্পর্কে তোমাদের আইডিয়া হলো। এবার তুমি যখন এটাকে ইয়ে করবে, মানে সলভ করতে যাবে, তখন এই জিনিসটা বা এই টেবিলটা যদি তুমি একটু খেয়াল রাখো তাহলে তুমি করতে পারবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরো প্রথম স্টেটমেন্টটা আছে, শুড নাম্বার অফ হলিডেজ অফ গভর্নমেন্ট এমপ্লয়ি বি রিডিউসড। এর আর্গুমেন্ট দুটো দেয়া আছে, একটা আছে দুটোই ইয়েস, একটা ইয়েস বলছে যে আওয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ আর হ্যাভিং ম্যাক্সিমাম নাম্বার অফ হলিডেজ অ্যামং আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এইটা আর্গুমেন্টটা হচ্ছে উইক আর্গুমেন্ট, তার কারণ হচ্ছে বেসিক্যালি বিকজ অফ দিস কম্প্যারিজন। ঠিক আছে, তুমি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করতে পারো না এবং সেই লজিকে তুমি কোনো আর্গুমেন্টে আসতে পারো না, সুতরাং আর্গুমেন্ট ইজ উইক আর্গুমেন্ট। Yes, it will lead to increased productivity of government offices. Now, this can be a good argument because if holidays are decreased তাহলে প্রোডাক্টিভিটি অফ গভর্নমেন্ট অফিসেস, বিকজ ওয়ার্কিং ডেজ বেড়ে যাবে এবং সেই হিসেবে মানে একদম ডাইরেক্ট 1-to-1 রিলেশন, প্রোডাক্টিভিটি বাড়বে। তো 2 নম্বরটা চলতে পারে। ঠিক আছে, তারপরেরটা দেখো, শুড ফরেন ফিল্মস বি ব্যান্ড ইন ইন্ডিয়া? ইয়েস, দে ডেপিক্ট অ্যান এলিয়ান কালচার which adversely affects our value। আর 2 নম্বর হচ্ছে নো, ফরেন ফিল্মস আর অফ হাই আর্টিস্টিক স্ট্যান্ডার্ড। এইখানে প্রথম যেটা আছে যে দে ডেপিক্ট অ্যান এলিয়ান কালচার হুইচ অ্যাডভার্সলি অ্যাফেক্টস আওয়ার ভ্যালুস। না, এইটা তোমার মানে তুমি আর্গুমেন্ট হিসাবে নেওয়ার তোমার একটা প্রবণতা থাকবে, কিন্তু তুমি একটা অ্যাজামশন করে নিচ্ছ যে অ্যালিয়ান কালচার মানেই খারাপ। এই অ্যাজামশনটা তুমি কিন্তু করতে পারো না, অ্যালিয়ান কালচার ভালোও হতে পারে, খারাপও হতে পারে, তাই না? তো সেই হিসেবে তোমার আর্গুমেন্ট 1 কিন্তু যাবে না, আর্গুমেন্ট 1 ইজ নট এ স্ট্রং আর্গুমেন্ট। আর 2 নম্বর যেটা আছে, ফরেন ফিল্মস আর অফ হাই আর্টিস্টিক স্ট্যান্ডার্ড, এইটাও কিন্তু হবে না, তার কারণ হচ্ছে এইটাও কিন্তু তুমি ডিফ্যাক্টো সমস্ত ফরেন ফিল্মের ক্ষেত্রে বলতে পারো না, তাই না?
তো এইখানে এই জিনিসগুলো তোমাকে একটুখানি খেয়াল রাখতে হবে এবং স্টেটমেন্ট আর্গুমেন্টটা একটু ভাবনা চিন্তা করে পার্মানেন্ট মানে প্রিডোমিনেন্টলি এই টেবিলটার কথা ভেবে তোমাকে করতে হবে। আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। এইগুলো সলভ করলে আশা করি তোমার স্টেটমেন্ট আর্গুমেন্ট ব্যাপারটা তোমার ঠিক হয়ে যাবে। লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। মানে এখানে কিন্তু স্টেটমেন্টটা আগে পড়ে কনক্লুশনটাতে পরে আসতে হবে, ঠিক আছে? মানে স্টেটমেন্টকে তুমি যদি মাঝখানে রাখো, সেটা স্টেটমেন্ট আসছে থেকে কিছু অ্যাজাম্পশন, তার উপর বেস করে তুমি একটা স্টেটমেন্ট করছো, যেটা আমরা আগেই দেখলাম, প্রথমে অ্যাজাম্পশন তারপর স্টেটমেন্ট, এবং এখন স্টেটমেন্টকে ফলো করছে কনক্লুশন। তুমি একটা স্টেটমেন্ট হলো, তারপর তার বেসিসে তোমার কনক্লুশন 1 কনক্লুশন 2 দুখানা কনক্লুশন দেবে। এখন কোন কনক্লুশনটা তোমার স্টেটমেন্টটাকে ফলো করবে আর কোনটা করবে না, এটাই তোমাকে বার করতে হবে। তাহলে কনক্লুশনে কী কী থাকবে না? একই রকমভাবে পার্সোনাল ওপিনিয়ন, ফিলিংস, ইমাজিনেশন, পসিবিলিটিস এগুলো থাকবে না। স্টেটমেন্টটাকেই যদি আবার বলে দেওয়া হয় কনক্লুশনে, সেটাও কিন্তু হবে না। এই শব্দগুলো যদি থাকে তাহলে জেনারেলি কিন্তু কনক্লুশনটা ফলো করে না। তবে যদি এটা স্টেটমেন্টে থাকে তাহলে ফলো করতে পারে, বাট স্টেটমেন্টে যদি না থাকে এই 5-6টা শব্দ, মেনি, মোস্ট, অল, এক্স্যাক্টলি, অলওয়েজ, অনলি, এই 6টা শব্দ যদি তোমার স্টেটমেন্টে না থাকে তাহলে কিন্তু কনক্লুশনেও থাকবে না। এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো খুঁজলেই যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার একদম লটারি লেগে গেল, তুমি এটাকে সিম্পলি তুমি এই কনক্লুশনটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? যেমন ধরো একটা তোমাকে এক্সাম্পল যদি আমি দিয়ে থাকি, দেয়ার আর মেনি ইন্ডিয়ানস হু আর অনেস্ট, এটাও তোমাকে একটা স্টেটমেন্ট দিয়েছে, দেয়ার আর মেনি ইন্ডিয়ানস হু আর অনেস্ট, রাম ইজ অ্যান ইন্ডিয়ান। হ্যাঁ, এইটা এত অবধি বলে একটা স্টেটমেন্ট দিয়েছে। এবার কনক্লুশন 1 বলছে রাম ইজ অনেস্ট, আর কনক্লুশন 2 বলছে রাম ইজ নট অনেস্ট। কোন কনক্লুশনটা হবে? দেখো, রাম ইজ অনেস্ট, রাম একজন ইন্ডিয়ান, এবার বলা হচ্ছে মেনি ইন্ডিয়ান হু আর অনেস্ট, কিন্তু রাম ইজ অনেস্ট এটা তুমি বলতে পারো না, কারণ মেনি ইন্ডিয়ান, অল বলেনি, তো সুতরাং রাম ইজ অনেস্ট কনক্লুশনে তুমি আসতে পারো না, সুতরাং কনক্লুশন 1 হবে না। কনক্লুশন 2তে বলা হচ্ছে রাম ইজ নট অনেস্ট, রাম ইজ নট অনেস্টও বলতে পারো না, তার কারণ হচ্ছে মেনি ইন্ডিয়ানস আর অনেস্ট। এবার রাম যে কোথায় পড়বে, রামকে একজন ইন্ডিয়ান বলা হয়েছে, কোথায় পড়বে, সে অনেস্ট না ডিসঅনেস্ট, সেই কনক্লুশনে কিন্তু তুমি আসতে পারো না, ঠিক আছে? আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো প্রথমটা আছে যেরকম, সিল টেন্ডার্স আর ইনভাইটেড ফ্রম কম্পিটেন্ট কন্ট্রাক্টার্স এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিং কনস্ট্রাকশন জব, এটা হলো স্টেটমেন্ট, ঠিক আছে? কনক্লুশন 1 যেটা বলা হচ্ছে, টেন্ডার্স আর ইনভাইটেড অনলি ফ্রম এক্সপিরিয়েন্সড কন্ট্রাক্টার্স, ঠিক আছে? এইটা কনক্লুশন। এইটা এবার দেখো, সিল টেন্ডার্স আর ইনভাইটেড ফ্রম কম্পিটেন্ট কন্ট্রাক্টার্স এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিং কনস্ট্রাকশন জবস, ঠিক আছে? এইটা হলো স্টেটমেন্ট। এবার এই স্টেটমেন্টটারই কিন্তু রিস্টেটমেন্ট করা হয়েছে, আমি যেটা আগেই বলেছি, দেয়ার শুড নট বি রিস্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকেই কিন্তু ঘুরিয়ে প্রথম কনক্লুশনে দিয়ে দেওয়া যাচ্ছে, টেন্ডার্স আর ইনভাইটেড অনলি ফ্রম এক্সপিরিয়েন্স কন্ট্রাক্টার্স, সুতরাং এইটা কিন্তু হবে না, এটা ফলো করবে না তোমার কনক্লুশন। 2 নম্বর বলা হচ্ছে, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড কম্পিটেন্ট টেন্ডারার্স ইন কনস্ট্রাকশন জব, এটাও কিন্তু কনক্লুশন হবে না, তার কারণ এই ব্যাপারে কিন্তু তোমার স্টেটমেন্টে কিছুই বলা হয়নি, ঠিক আছে? 3 নম্বরটা দেখো, দ্য ম্যানেজার হিউমিলিটেড সচিন ইন প্রেজেন্স অফ হিজ কোলিগস, দ্য ম্যানেজার ডিড নট লাইক সচিন, সচিন ওয়াজ নট পপুলার উইথ হিজ কোলিগস। যেমন 1 নম্বর যে কনক্লুশনটা আছে, দ্য ম্যানেজার ডিড নট লাইক সচিন, এইটা কিন্তু তোমার হবে না, তার কারণ এইটা সম্পর্কে কিন্তু সচিন মানে স্টেটমেন্টে কিছু বলা হয়নি। পছন্দ করতে পারে, নাও করতে পারে, কিন্তু হিউমিলিয়েশন হয়েছে একটা, সেটা কি পছন্দ করে কি না করে তার উপর বেস করে তো হয়নি। সচিন ওয়াজ নট পপুলার উইথ হিজ কলিগ, এর সঙ্গে কিন্তু সচিন কলিগদের কাছে পপুলার কি পপুলার না সেটাও কিন্তু তোমার কনক্লুশন করতে পারো না তুমি, সুতরাং দুটো কনক্লুশনের কোনোটাই কিন্তু তোমার এই স্টেটমেন্ট থেকে তুমি আনতে পারো না। তো এইভাবে তোমাকে এই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। আমি আরও এক্সট্রা কিছু তোমাদের সুবিধের জন্য
করে দিয়েছি। যেরকম ধরো এইখানে তোমাকে কিন্তু এইটা তোমাকে একটুখানি জানতে হবে, এই শব্দগুলো মাথায় রাখবে। যেমন ধরো তোমার এখানে আমি দেখছি যে একটা আছে এইটা, মানি প্লেজ এ ভাইটাল রোল ইন পলিটিক্স, ঠিক আছে। এটার যে 2 নম্বর এই অল শব্দটা রয়েছে দেখতে পাচ্ছ, সুতরাং এই 2 নম্বরটা কিন্তু তুমি আর পড়বেই না, এই কনক্লুশনটা তোমার হবে না, এটা তুমি পরিষ্কারভাবে বলে দিতে পারো, ঠিক আছে। তো এই শব্দগুলো যেখানে আছে সেইগুলো কিন্তু তুমি মানে ডাইরেক্টলি তুমি বলে দিতে পারো যে এইটা, এই কনক্লুশনটা হবে না। সিমিলারলি কিন্তু তোমার ওই যে আগের যে চ্যাপ্টারটা আমি বললাম যে স্টেটমেন্ট আর্গুমেন্ট, সেখানেও আমি কিছু সেট অফ শব্দ দিয়েছিলাম, সেগুলো যদি এই দুটোকে স্টেটমেন্ট আর্গুমেন্ট এবং স্টেটমেন্ট কনক্লুশন, এখানে এই শব্দগুলো যদি মনে রাখো তোমার কিন্তু অনেকটাই সুবিধে হবে। এইটা আমি মোটামুটি 4টে চ্যাপ্টারের আউটলাইন দিলাম। এইগুলো তুমি পারলে মোটামুটি 20-25টা, অ্যাপার্ট ফ্রম দিস 20-25টা তুমি যদি আর.এস. আগরওয়ালের বই থেকে বেসড অন দিজ লজিক্স কাজে লাগিয়ে তুমি যদি সলভ করতে পারো, তাহলে তোমার আর এই চ্যাপ্টারগুলো নিয়ে কোনো রকম প্র্যাকটিস করার দরকার হবে না। একটা জিনিস মাথায় রাখবে যে এই ধরনের প্রবলেমসগুলো যদি থাকে এবং যদি চেহারা বা যদি সাইজ অফ দ্য প্রবলেম যদি ছোট হয়, তাহলে কিন্তু এটাকে সলভ করতে চেষ্টা করবে, ঠিক আছে। খুব বড় জিনিস যদি থাকে, মানে প্রবলেমটার সাইজ যদি খুব বড় হয়, একটু লেংদি হয়, তাহলে কিন্তু এটা পড়তে গেলে একটু সমস্যা হতে পারে। এবং জেনারেলি যদি বড় হয় তাহলে সেটা মানে একটু শক্তও হয়। তো সেই হিসাবে তোমার এই চ্যাপ্টার্সগুলোতে যেগুলো আর কি মানে 1 লাইনার 2 লাইনার অল্প স্বল্পভাবে, যেমন ধরো তোমার আমি যেটা দেখালাম এই আগের এইটুকু, এটা দেখেই কিন্তু তোমার বুঝতে পারছো এটার সাইজটাও ছোট আছে। তো এই ধরনের প্রবলেমকে তুমি খুব ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো দেখে নেবে। আমি আশা করি তোমাদের এই 4টে চ্যাপ্টারের বেসিকটা বোঝাতে পারলাম। এরপর তোমরা আর.এস. আগরওয়ালের বইতে যেরকমভাবে বললাম তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো, নাও নিতে পারো, কারণ এই চ্যাপ্টার্সগুলো বেসিক্যালি তুমি এই যে 4 ধরনের লজিক হয়, এই 4 ধরনের লজিক তোমাকে একটু মাথায় রাখতে হবে এবং পরীক্ষার সময় একটুখানি কেয়ারফুলি এই প্রবলেমসগুলো তোমাকে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে টিনটিনস ক্লাসেস, সেইটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি মনে হয় যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যোগদান করতে চাও, তাহলে ফেসবুকের মেসেঞ্জারে আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো। থ্যাংক ইউ।